আসসালামু আলাইকুম। অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার নন রেডক্স বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করব। আমরা আগে জেনে নিই নন রেডক্স বিক্রিয়া কাকে বলে। নন রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা কি? নন রেডক্স বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় চারণ বিজারণ তথা ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়ায় সংঘটিত হয় না। যে সকল রাসায়নিক বিক্রিয়া চালন বিজারণ তথা ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়ায় অর্থাৎ চালন বিজারণ প্রক্রিয়া অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়া চালন বিজারণ তথা ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া সংঘটিত হয় না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। নন রেডক্স বিক্রিয়া যে সকল রাসায়নিক বিক্রিয়া চালন বিজারণ তথা ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া সংঘটিত হয় না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কতগুলো রাসায়নিক বিক্রিয়া আছে যাদের ভিতরে সাধারণত এই ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া ঘটে না। আমরা দেখব ওই সকল রাসায়নিক বিক্রিয়া কি কি। এক নম্বরে আছে নাম্বার 1 প্রশমন বিক্রিয়া। দুই নম্বর অদাক্ষেপণ বিক্রিয়া। তিন নম্বর পানি যোজন বিক্রিয়া। চার নম্বর পানি বিশ্লেষণ বিক্রিয়া। পাঁচ নম্বর পলিমারকরণ বিক্রিয়া। ছয় নম্বর সমানুকরণ বিক্রিয়া। সাধারণত এই সকল রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় না, এজন্য বিদায় এদেরকে নন রেডক্স বিক্রিয়া বলা হয়। তাহলে আজকে আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তাহলে প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করে আমরা প্রথমে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা জেনে নিই। তাহলে আজকে আমাদের প্রথমে প্রশমন বিক্রিয়াটা নিয়ে আলোচনা হবে। প্রশমন বিক্রিয়া কাকে বলে? আমরা জানি যে সকল রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড ক্ষার
বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রসারণ বিক্রিয়া বলে। এক্সাম্পল স্বরূপ আমরা লিখতে পারি, যেমন কমন একটা বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং HCl পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2 অর্থাৎ পানি উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কমন বিক্রিয়া, এগুলো তো আমরা বুঝি, তাই না? কিন্তু এই বিক্রিয়াগুলোর মাঝে অনেকগুলো প্রশ্ন রয়ে যায়, এই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম বিক্রিয়া দেখলাম কি, অ্যাসিড ও ক্ষার ও অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, দুটি ভিন্ন পদার্থ। লবণ এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড। সকল জৈব এবং অজৈব অ্যাসিড এরা পরস্পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে আমরা প্রসারণ বিক্রিয়ার সময়টা জানলাম যে রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রসারণ বিক্রিয়া বলে। সহজ কথা তো, তাই না? কিন্তু আমরা এই রাসায়নিক বিক্রিয়ার দিকে লক্ষ্য করি, ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে দুটি ভিন্ন উপজাত দ্রব্য যেমন লবণ ও পানি উৎপন্ন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় না কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ সংঘটিত হয় না কেন? তাহলে আমরা দেরি না করে আমরা চলে যাই আমাদের রাসায়নিক বিক্রিয়াটি জারণ বিজারণ সংঘটিত না হওয়ার কারণ বের করি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। আমরা তো জানি একটি রাসায়নিক জারণ বিজারণ বের করার জন্য প্রথমে বের করতে হয় জারণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে দিতে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 আর এখানে হাইড্রোক্সিল অর্থাৎ এই হাইড্রোক্সিল মূলকের জারণ সংখ্যা হচ্ছে -1। ঠিক এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এখানে ঠিক দেখা যাচ্ছে যে সোডিয়ামের +1 এবং ক্লোরিনের -1 আর এটা অবস্থা স্থির থাকে, মূলত এটা পানির জারণ সংখ্যা অবশ্যই 0। যদিও বা এই হাইড্রোজেনের জারণ সংখ্যা অর্থাৎ এখানে হাইড্রোজেন আমি পরবর্তীতে আসছে যে এটা 0 হওয়ার কারণ কি। সাধারণত আমরা জানি এই অংশটা 0 হওয়ার একমাত্র কারণ হচ্ছে মুক্ত অবস্থায় এই পানি মুক্ত অবস্থা থাকলে অবশ্যই এর জারণ সংখ্যা সবসময় 0 থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করি সোডিয়ামের জারণ সংখ্যা এখানে +1 এখানে +1, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে লক্ষ্য করি এখানে হাইড্রোক্সিল মূলকের জারণ সংখ্যা -1 আর এখানে পানি, যেহেতু আমরা এখানে লক্ষ্য করি পানিকে আমরা যদি আয়ন আকারে লিখি তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি H2O সমান লিখতে পারি হাইড্রোজেন আয়ন প্লাস OH আয়ন, এখানে -1 আর এটা +1। তাহলে দেখা যাচ্ছে কি এখানেও ঠিক হাইড্রোজেনের এবং হাইড্রোক্সিল মূলকের জারণ সংখ্যা অপরিবর্তিত। কিন্তু লক্ষ্য করি এই দুটোর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় সাধারণত সোডিয়াম এবং ক্লোরিনের জারণ সংখ্যা সবসময় অপরিবর্তিত থাকে, এই দুইটা আয়ন অপরিবর্তিত থাকে। অর্থাৎ যে সকল আয়ন রাসায়নিক বিক্রিয়ায় অপরিবর্তিত অবস্থায় থাকে তাদেরকে দর্শক আয়ন বলা হয়। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি দর্শক আয়ন। রাসায়নিক বিক্রিয়ায় সময় যে সকল আয়ন অপরিবর্তিত
থেকে যায় তাদের দর্শকায়ন বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় যে সকল আয়ন অপরিবর্তিত থেকে যায় তাদের দর্শকায়ন বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম, এই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম ও ক্লোরিন হলো দর্শকায়ন, হলো দর্শকায়ন বা স্পেকটেটর আয়ন। দর্শকায়ন হওয়ার কারণ হচ্ছে এরা রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থাকে। এরা রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থাকার কারণে এদেরকে বলা হয় দর্শকায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি এরা তো দর্শকায়ন হিসেবে থাকে, মানে এরা অপরিবর্তিত, তাহলে পরিবর্তন কাদের ভিতরে ঘটে? একটি প্রসঙ্গ বিক্রিয়া সংঘটিত হওয়ার মূল কারণ কি? প্রসঙ্গ বিক্রিয়া সংঘটিত হয় কেন এবং কাদের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়? লক্ষ্য, আরো একটা বিশ্লেষণে আমরা চলে যাই। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যে সোডিয়াম ক্লোরাইড ও H2O, মূলত এই রাসায়নিক বিক্রিয়া সোডিয়াম এবং ক্লোরিনকে আমরা অপরিবর্তিত অবস্থা দেখতে পাই, কিন্তু পরিবর্তন কাদের ভিতরে ঘটে? তারা এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। যদি আমরা এই রাসায়নিক বিক্রিয়াকে যদি আয়ন আকারে লিখি তাহলে দেখি যে হাইড্রোক্সিল আয়ন এবং প্লাস হাইড্রোজেন মিলিত হয়ে H2O গঠন করে। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়ার কারণে, অর্থাৎ মূলত প্রশমন প্রক্রিয়ায় হাইড্রোক্সিল এবং হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে যে পানি তৈরি করে, ওই পানি তৈরির প্রক্রিয়ার কারণেই মূলত এই রাসায়নিক প্রশমন বিক্রিয়াটা সংঘটিত হয়। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে সকল প্রশমন বিক্রিয়ায় কিন্তু এই বিক্রিয়ার কারণে সংঘটিত হয়। অর্থাৎ সকল প্রশমন বিক্রিয়ায় কিন্তু দর্শকায়ন থাকবে। দর্শকায়ন থাকার অর্থ হচ্ছে যে সকল দর্শকায়ন রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থাকবে, কিন্তু হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন এরা বিক্রিয়া করবে। অর্থাৎ সকল প্রশমন বিক্রিয়ায় একটা ধ্রুবমান থাকে তাপে, একটা প্রশমন তাপের একটা ধ্রুবমান থাকে। ওই ধ্রুবমানটাই হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ার ধ্রুবমানের সমান, যেটাকে ধরা হয় 57.2 কিলো জুল পার মোল। অর্থাৎ সকল প্রশমন বিক্রিয়ার এনথালপি বা তাপ সবসময় ধ্রুব থাকে এবং ওই ধ্রুব মানটাই হচ্ছে 57.2 কিলো জুল পার মোল। এবং কি এই প্রশমন বিক্রিয়া শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের ভিতরেই ঘটে। অর্থাৎ সকল বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়ার উপরে নির্ভর করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশমন বিক্রিয়া সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিও ক্লাসে কমেন্ট বক্সে শেয়ার করে জানাবে। আমরা যথারীতি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তাহলে আমরা অন্য একটি রাসায়নিক, অর্থাৎ এই প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা কি? প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অবশ্যই রয়েছে। এই প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পাই। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা একটু দেখে নিই। এক নম্বরে ধাপের যত্নে। আমরা অনেক সময় খাওয়ার সময় দাঁতে আমাদের অনেক খাবার এঁটে যায়। এই খাবার এঁটে যাওয়ার কারণে আমাদের দাঁতে অ্যাসিডিটি তৈরি হয়। সাধারণত খাবার থেকে খাবার পৌঁছে অ্যাসিডিটি তৈরি হয়, ধীরে ধীরে আমাদের দাঁত হয় এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সাধারণত আমরা দাঁত ব্রাশ যখন করি তখনই আমরা কিন্তু এক ধরনের পেস্ট ব্যবহার করে থাকি। এই পেস্টটা মূলত হচ্ছে খাবার।
এই পেস্টটা খাওয়ার কারণ হচ্ছে আমাদের দাঁতে যে খাবার এটা থাকে বা দাঁতে যে জীবাণু থাকে তা অ্যাসিডীয় প্রকৃতির বা অম্লীয় প্রকৃতির। এখন ওই ক্ষার জাতীয় জিনিস ব্যবহারের কারণে আমাদের অর্থাৎ দাঁতের ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এবং আমাদের দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, জীবাণুমুক্ত রাখে। 2 নম্বর কেক ফোলাতে, কেক ফোলাতে অবশ্যই সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডার তৈরিতে বা কেক ফোলাতে সাধারণত সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। সাধারণত সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ ইস্ট নামক ছত্রাকের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড যখন স্থান ত্যাগ করে তখন কেকটা ফুলে যায় এবং আমরা অনেক সময় দেখি কেকের ভিতরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়। ছিদ্রের একমাত্র কারণ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কেকটা যখন ফুলে যায় তখন কিন্তু এই সাধারণত কার্বন ডাইঅক্সাইড ছিদ্র করে বেরিয়ে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কেক ছিদ্র করে চলে যায়, যার কারণে কেকটাকে আমরা বা পাউরুটিকে আমরা অনেক সময় ছিদ্র যুক্ত দেখি। আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিডিটি। 3 নম্বর হচ্ছে অজীর্ণ বা অ্যাসিডিটি দূরকরণে অ্যাসিডিটি দূরকরণে আমাদের কিভাবে সাহায্য করে? অ্যাসিডিটি দূরকরণে সাহায্য করে সাধারণত আমরা অ্যাসিড জাতীয় খাবার খেলে আমাদের অনেক সময় পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওটার মাত্রা বৃদ্ধি পায়। মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের খাওয়ার রুচি বা বমি বা পেট ব্যথা জনিত সমস্যায় আমরা ভুগি। সাধারণত অ্যান্টাসিড জাতীয় ওষুধ যেটাকে আমরা খাই হিসেবে জানি, ওই সেবনে সাধারণত আমাদের অ্যাসিডিটি দূর হয়ে যায়। কারণ অ্যাসিডিটি দূর হয় মাত্র এই কারণে যে ওই অ্যান্টাসিড ওষুধটা বা সাসপেনশনটা ওই অ্যাসিডির সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে ফেলে, ফলে আমরা অ্যাসিডিটি থেকে মুক্ত হই। এই হচ্ছে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আমরা নিজের বাসা সুন্দর করে অবশ্যই দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশমন বিক্রিয়ার কয়েকটা ব্যবহারিক দিক দেখি। প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক দিক। ব্যবহারিক দিক হচ্ছে সাধারণত আমরা অনেকে যেমন বর্ষাকালে 1 নম্বরে আমরা বর্ষাকালে কলা গাছ মারা যায় কেন? বর্ষাকালে কলা গাছ মারা যায় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ি উঠানে স্যাঁতস্যাঁতে জায়গায় বাড়ি ব্যবহার করা হয় কেন? তাহলে লক্ষ্য করি বর্ষাকালে কলা গাছ মারা যায় কেন? আমরা তো জানি সাধারণত কলা গাছে পানির পরিমাণ বৃদ্ধি পেলে কলা গাছ মারা যায়। বর্ষাকালে বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাতের কারণে কলা গাছের পাশে পানি জমে যায়, ওই পানি দিয়ে কলা গাছ মারা যায়। কারণ হচ্ছে বৃষ্টির পানি সামান্য অ্যাসিডযুক্ত, আর অ্যাসিডযুক্ত হওয়া অর্থাৎ মাটি থেকে বৃষ্টির পানি যখন কলা গাছে থাকে তখন কলা গাছে থাকা যে ক্ষার জাতীয় পদার্থ, ওই ক্ষার জাতীয় পদার্থ ওই বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সাধারণত লবণ তৈরি করে। আর কলা গাছ কখনোই লবণ সহনীয় নয়, অর্থাৎ ওই অ্যাসিডযুক্ত বৃষ্টি কখনোই সহ্য করতে পারে না, বিধায় কলা গাছ বর্ষাকালে মারা যায়। 2 নম্বরটা ব্যাখ্যা করি।
বাড়ি ওঠানের সাথে সাথে জায়গায় বালি ব্যবহার করা হয়। আমরা ওই সময় বর্ষাকালে দেখি যে বাড়ি ওঠানে সাথে সাথে জায়গা হয়ে যায় সবুজ, অর্থাৎ শৈবাল আস্তরণ তৈরি করে। সবুজ শৈবালের এই আস্তরণটার কারণে সাধারণত আমরা পিছলে পড়ে যাই। আর সবুজ শৈবালটা কিন্তু একেবারে পিচ্ছিল জাতীয় পদার্থ। এই পিচ্ছিল জাতীয় পদার্থের কারণে অনেক সময় অনেকে বাড়ি উঠানে চলাফেরার সময় পিছলে যায় এবং পড়ে যায়। সাধারণত এই স্যাঁতস্যাঁতে জায়গায় বালি ব্যবহারের মতো কারণ হচ্ছে বালি এবং ওই স্যাঁতস্যাঁতে জায়গায় স্যাঁতস্যাঁতে যদি বালি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বালির সাথে ওই স্যাঁতস্যাঁতে জায়গায় পিচ্ছিল জাতীয় পদার্থ বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আমরা জানি সাধারণত বালি হচ্ছে অ্যাসিড জাতীয়, আর বালি হচ্ছে সাধারণত কাঁচ তৈরি প্রধান উপাদান। বালিতে সাধারণত বেশি পরিমাণে সিলিকন ডাইঅক্সাইড থাকে। এই সিলিকন ডাইঅক্সাইড থেকে এরকম বালি হচ্ছে কাঁচ তৈরি প্রধান উপাদান, যদিও বা বালি অ্যাসিড জাতীয় পদার্থ। এই বালি ব্যবহার করার কারণে সাধারণত পিচ্ছিল পদার্থটা দূর হয়ে যায়, অর্থাৎ সেখানে প্রশমন বিক্রিয়া ঘটে। বিদায় বাড়ি উঠানে সাথে জায়গায় বালি ব্যবহার করলে ওই পিচ্ছিল জাতীয় পদার্থটা দূর হয়ে যায় এবং বাড়ি উঠানে দিয়ে চলাফেরা করতে কোনো ভয় থাকে না পিছলে যাওয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রশমন বিক্রিয়া সম্পর্কিত যদি কোনো নতুন তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা শেয়ার করে জানাবা। আর আগামী ক্লাসে আমরা অন্যান্য রাসায়নিক বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।